আব্বু তুমি কখন এসেছো? রাতেই কলিজা, কাজ ছিল অনেক, তাই দেরি হয়েছে। আব্বু তোমার মাথা ব্যথা করছে? বাবার কপালে হাত রেখে বলল ভোর। বাবার হাতে দেরি করে ফিরলেই তার মাথা ব্যথা করে, চোখ মুখ ফুলে যায়। অরুণ মাথা নাড়ল। ভোর বাবার কপালে বেশ কয়েকটা চুমু দিল। বিছানা থেকে নেমে ড্রেসিং টেবিলের উপর রাখা মুভ এনে হাতের আঙ্গুলে অল্প নিল। অরুণের কপালে ভালোভাবে লাগিয়ে মেসেজ করতে শুরু করলো ছোট হাত জোড়ার সাহায্যে। অরুণের চোখ ছলছল করলো কি খানিকটা। অরুণ চোখ বুজে ছেলের আদর মাখা যত্নটা লুফে নিল প্রতিবারের মতো। ভোর চিন্তিত মুখে কপালে মেসেজ করে, আব্বুর নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। ভোর হুজুরের শেখানো সূরা ফাতিহা পাঠ করে অরুণের কপালে ফু দিয়ে বিড়বিড় করে বলল, আল্লাহ তুমি আব্বুর মাথা ব্যথা জলদি সারিয়ে দাও। অরুণের মুখে হাসি ফুটে ওঠে। চোখ খুললেই কার্নিশ বেয়ে এক ফোঁটা নোনা জল গড়িয়ে পড়ে। ভোর সেটা দেখে কাঁদো কাঁদো গলায় বাবার বাহু টেনে বলল, আব্বু অনেক কষ্ট হচ্ছে, তুমি এখনই ডাক্তার দাদুর কাছে চলো চলো। বলেই নাক টানে। এক্ষুনি কেঁদে দেবে। অরুণ উঠে বসে, ছোট হাত জোড়ায় বেশ কয়েকটা চুমু খায়। ছেলেকে কোলে বসিয়ে গালে ঠোঁট চেপে বলল, আমার কলিজা মানিক সোনা মাসাজ করে দিল, সুরা পরে দোয়া করলো। এখন ব্যথা থাকবে? একদম গায়েব হয়ে গেছে। মিথ্যা বলছো না তো? একদম না মানিক। এরই মধ্যে পাতা বেরিয়ে আসে ওয়াশরুম থেকে। অরুণকে দেখে গলাটা শুকিয়ে গেল যেন। কান ও গাল দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে মনে হয়। অরুণের হাতের দিকে তাকিয়ে ঢোক গিলে, তবে বাবা ছেলেকে ওভাবে বসে থাকতে দেখে আমতা আমতা করে বলল, কি হয়েছে? ভোর কিছু বলে না, বাবার গলা জড়িয়ে চুপটি করে থাকে। অরুণ গম্ভীর গলায় বলল, কি হবে? পাতার আচ্ছা ভালো মুডটাই টুস করে ফ্লোরে পড়ে গড়াগড়ি খায় শালার জামায়। মুখে একটু রসকস নেই। এভাবে কেউ কথা বলে মনে হয় ছাড়ি দিচ্ছে। পাতা গাল ফুলিয়ে ভোরকে উদ্দেশ্য করে বলল, ভোর আসো, ব্রাশ করিয়ে দিই। স্কুল যেতে হবে তো, 8:30 বাজে। অরুণ ভোরকে নামিয়ে দিল। 8:30 বেজে গেছে। সে তড়িঘড়ি করে টি শার্ট গায়ে জড়িয়ে রুমের বাইরে পা বাড়ায়। আরিয়ানের সাথে কথা বলতে হবে, সাথে অফিসেও যেতে হবে জলদি। ভোর পাতার কাছে যায়, আর পাতার ফুলো গাল আরেকটু ফুলে যায়। ড্রয়িং রুমে বসে খবরের কাগজে চোখ বুলাচ্ছেন আসমা বেগম। আরিয়ান ছেলের মুখে ফিডার দিয়ে নিজেও চোখ বুলাচ্ছে খবরের কাগজে। রুবি ঘরে আনিকাকে ঘুম থেকে ওঠার জন্য ডাকছে। মিনু সকালের রান্নায় ব্যস্ত। আভারি বাগানে। আজ মালি এসেছে বাগান পরিচর্যা করতে, তাকেই সাহায্য করছে। অরুণ ড্রয়িং রুমে এসে আরিয়ানের পাশে বসে রূপকে কোলে নিল। আরিয়ানের হাত থেকে ফিডার নিয়ে ভালোমতো মুখে পুরে দিল। রূপ ফোকলা দাঁতে হেসে ফিডার টানতে লাগলো। আরিয়ান যেন মুক্ত স্বাধীন। বাচ্চা বউ লালন পালন করা এতটা কষ্টের, আগে জানলে চিরকুমার থেকে যেত। কোনো কিছুতেই শান্তি নেই। অরুণ সময় নেয় না, আরিয়ানকে বলল, একটা ঝামেলায় পড়েছি, তোর ফেভারসেই। আরিয়ান ভ্রু উঁচিয়ে তাকায়। ও, তাই তো বলি, তুই আজ হঠাৎ সকাল সকাল আমাদের আড্ডায়। এমনভাবে বলছি যেন বসি না তোদের সাথে। সে বাদ দে, সময় নেই আমার, ঝামেলায় আছে। সাহায্য করবি? করবি কিনা সেটা বল, নইলে আমারও অ্যাডভোকেটের অভাব নেই। আরিয়ান গম্ভীর মুখে বলল, তুই সৎ ভাবতে পারিস? আমি আপনই ভাবি। অরুণ গম্ভীর মুখে বলল, সত্য, সেটা তো তুই কথা কথা মনে করে দিস, এখনো সেটাই করলি। ঝামেলা কি সেটা বল। মারামারি? না, নতুন ক্লায়েন্ট, নাম আশরাফুল আলম, উত্তরে বড় শোরুম আছে জুয়েলারি। বেশ কিছু কালেকশন অর্ডার করেছিল, আমি সব কিছু পরে করে ডেলিভারি করেছি তামিমকে দিয়ে। কাল দুপুরে ডেলিভারি দিয়েছে, সব ঠিকঠাক। বিকেলে হঠাৎ ফোন করে বললো 4 জোড়া ইয়াররিং নকল। এই নিয়ে অনেক কাহিনী। আমি গিয়ে দেখি রিংগুলোর ডিজাইন একই, শুধু ওগুলো নকল। সবাই তামিমের দিকে আঙুল তুলেছে। বেচারা কেঁদে হেকার অবস্থা। তামিম বলেছে এসবের কিছুই জানে না, যেমন আমি দিয়েছি তেমনই ডেলিভারি করেছি। আর আজকে সে নতুন ডেলিভারি দিচ্ছে, 10 বছর হবে কাজ করে, বিশ্বস্তই। আমি দেখলাম যা হবার হয়েছে, মিস্টার আলমের সঙ্গে কথা বলে এক্সচেঞ্জ করে মিটম্যাট করে নিব। লস গেলে কি করার। কিন্তু লোকটা আরেক জেদ, সে মিটম্যাটে আসবে না। তার কোন শালা নাকি কমিশনার, কেস করবে কোম্পানির নামে, হুমকিও দিয়েছে। ওর হুমকিতে আমি অরুণ সরকার ভয় পাই না, বাট ইমেজের একটা ব্যাপার আছে। এত বছরের ব্যবসা সবাই যেন চোরে তখন না লাগায়। আরিয়ান সব মনোযোগ দিয়ে শোনে। আসমা বেগম খবরের কাগজ রেখে ওদের দিকে চেয়ে চিন্তিত ভঙ্গিতে। ততক্ষণে রুবিও আলোচনায় হাজির। আরিয়ান কপালে ভাঁজ ফেলে বলল, আই থিঙ্ক তামিম ইনোসেন্ট। এত বছর ধরে কাজ করে কখনো এদিক সেদিক হয়নি। আর যেখানে এটা নর্মাল ব্যাপার, যে কোনো এদিক সেদিক হলেই তামিমের ওপর আঙ্গুল উঠবে। সো সে এরকম বোকামি করবে না। আর নকল গহনা বানানোর জন্য ডিজাইন জানতে হবে। মনে হচ্ছে সামথিং ইজ ফিসি। মিস্টার আলম ফাঁসানোর জন্য এমন করেনি তো? হতেও পারে ওর সাথে আমাদের কোম্পানির কোনো লিঙ্ক। অরুণ চিন্তায় পড়ে। অপদার্থ মনে হচ্ছে না, তবে খোঁজ লাগাই। তুই আজ কোর্টে যাচ্ছিস না আমার সাথে যাচ্ছিস? জলদি রেডি হয়ে নে। আরিয়ানের কপালে ভাঁজ পড়ল। কোথায় যাচ্ছিস?
বলেই রূপকে রুবির কাছে দিয়ে সিঁড়ি বেয়ে নিজের ঘরে চলে যায়। ঘরে ঢুকে দেখলো পাতা ভোরের হাত মুখে লোশন মাখিয়ে দিচ্ছে। অরুণ কিছু বলল না, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ওয়াশরুমে চলে গেল। পাতা আর চোখে দেখলো সবটাই। এর আবার কি হলো? রাত থেকে কেমন অদ্ভুত বিহেভ করছে। পাতা ভোরকে স্কুল ড্রেস পরিয়ে দিল, সম্পূর্ণই রেডি, শুধু টাই বাঁধা বাকি। পাতা কয়েকবার চেষ্টা করে, পারে না। মিনিট 5 বাদে অরুণ বেরিয়ে আসে। গোসল করেনি, শুধু চেঞ্জ করেছে। এসেই চুপচাপ গম্ভীর মুখে ছেলে টাই বেঁধে দিল। নিজেও সাদা শার্টটা গায়ে জড়িয়ে কালো শু পরে আয়নার সামনে দাঁড়ালো। তারপর বেল্ট পরে শার্ট ইন করে চুল সেট করলো, পারফিউমও লাগিয়ে নিল। পাতা হা করে তাকিয়ে অরুণের দিকে। এরকম হিরো বেশে কোথায় যাবে? সাদা শার্ট ও কালো জিন্সে পুরোই জোস লাগছে লোকটাকে। যদিও কানের পিঠের কিছু কিছু পাকা চুল উকি দিচ্ছে, তবুও লোকটাকে হেব্বি লাগছে। টপাটপ কয়েকটা চুমু খেতে ইচ্ছা করছে। পাতা কয়েক দফা ক্রাশ খেয়ে ফেললো, কিন্তু এভাবে রাস্তায় বেরোলে তো সবাই পাতার জামাইকে চোখে দিয়ে গিলে খাবে। পাতার আরেকটা ইচ্ছা হয়, রূপের মতো লোকটার কপালে এক পাশে কালো নজর কাড়া টিপ পরিয়ে দিতে, যেন কোনো বদমেয়েদের নজর না লাগে। অরুণ হাতে ঘড়ি পরে ছেলের সামনে যায়, কোলে তুলে আদর করে বলল, কলিজা, রঞ্জু তোমাদের নিয়ে যাবে স্কুলে। আমার একটা দরকারি কাজ আছে, ব্যস্ত থাকবো সারাদিন, ফ্রিতেও দেরি হতে পারে, সাবধানে থাকবে। আব্বু মোটেও ছোটাছুটি করবে না, দুষ্টমি তো নয়, আম্মুর সাথে থাকবে, তার কথা অবাধ্য হবে না, ঠিক আছে মানিক সোনা? ভোরের মন খারাপ হলেও মাথা নাড়ে। অরুণ আবার ছেলেকে আদরে ভরিয়ে তুলে কপালে চুমু দিয়ে বিছানায় নামিয়ে দিল। পাতার মনটা খারাপ হয়ে যায়। লোকটা কোথায় ব্যস্ত থাকবে, কখন আসবে? গতদিনের মতো রাত করে আসবে? অরুণ পাতার দিকে তাকিয়ে ড্রেসিং টেবিল থেকে মোবাইল পকেটে পুরে পাতার গাল জোড়ায় হাত রেখে কপালে চুমু খায় ঠোঁট চেপে। পাতার গোমরা মুখে হাসি ফুটে উঠল সাথে সাথেই। অরুণ সরে আসে, কালো ফ্রেমের চশমাটা চোখে দিয়ে বলল, সাবধানে থাকবে। আরসি পাতাভার, আরসি আব্বু। বলেই চলে যায় অরুণ। পাতা ভোর গোমরা মুখে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। মেঘলা আকাশ, মেঘলা দিন, পরিবেশ কেমন যেন থমথমে। ঝড়ো এলোমেলো বাতাসে গাছপালা মরমর করে দুলছে। পাখির দল ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়াচ্ছে। এই কারেন্টের পোল তারে একে একে বসছে মিনিটের জন্য, আবার ডানা ঝাপটে দৌড়ে কোনো দোকানে বসছে, আবার এলোমেলো উড়ে স্কুলের কৃষ্ণচূড়ার ডালে ডালে বসে কিচিরমিচির শব্দে হইচই মাতিয়ে রেখেছে। স্কুলের পরিবেশটাও আজকে হই হুল্লোড়ে ভরপুর। স্কুলে স্টুডেন্টদের উপস্থিতি ঢের, সাথে গার্ডিয়ান। হবে না কেন? আজ ফার্স্ট টার্মিনালের রেজাল্ট দিবে। অডিটোরিয়ামে পুরো হাউসফুল, বাচ্চা সহ গার্ডিয়ানে ভরপুর। ইয়াং ক্লাস টিচারসরা সবাই স্টেজে দাঁড়িয়ে, প্রিন্সিপাল ম্যাম সহ আরও সিনিয়র টিচাররা অডিটোরিয়ামের সামনে সারিতে ভিআইপি সিটে বসে আছে। মাত্রই শুরু হবে ফলাফল ঘোষণার কার্যক্রম। আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে আছে সৈয়দ। মিষ্টিভাষী মজার স্যার মজার কথা বলে পুরো অডিটোরিয়াম মেতে রেখেছে। সকলেই হাসি মুখে, কেউ বোর ফিল করছে না বোধহয়। প্রতিটা সেকশনের জন্য শিট মার্ক করে রাখা হয়েছে। প্লে ও নার্সারির বাচ্চারা সামনের সারিতে, তারপর 1, 2, এরপর ক্রমান্বয়ে 3, 4, 5, 6, 7, 8 এর ছেলে মেয়ে। প্লে নার্সারি 1 এর সকল বাচ্চার সাথে গার্ডিয়ান উপস্থিত। 2 থেকে 8 এর ছেলে মেয়েদের সাথে হাতে গোনা কয়েকজন গার্ডিয়ান এসেছে। বিশাল বড় অডিটোরিয়ামে ছাত্রছাত্রী ও গার্ডিয়ানের সমাগমে গমগম শব্দ হচ্ছে। ভোর সামনের সারিতে বসে আছে, গালে হাত দিয়ে। মুখশ্রী মোটেও স্বাভাবিক নয়, গম্ভীর ও ছলছলে। তার যথা উপযুক্ত কারণ আছে বটে। তার ক্লাসের সকলের বাবা অথবা মা এসেছে, অনেকের বাবা মা দুজনাই এসেছে। তার পাশে রোহানের আম্মু রোহান। ভোরের সাথে কেউ আসেনি। গতরাতে সে ঘুমানোর পর আব্বু এসেছিল বোধহয়। সকালে উঠে সে অনেকবার বলেছিল আব্বু যেন আজ তার সাথে স্কুলে থাকে। আব্বু রাজি হয় না, তার নাকি গুরুত্বপূর্ণ কাজ আছে, আসতে পারবে না। আর আম্মু তো যাচ্ছেই, ভোর মেনে নিয়েছিল। আম্মু তো আছে, কিন্তু এখানে তো আম্মু নেই। আম্মু সব টিচার্সদের সাথে টিচার হিসেবে আছে, ভোরের আম্মু হয়ে না। তার সব সহপাঠীরা বাবা মায়ের সাথে কত মজা করছে, আর সে একা একা বসে আছে। কেউ তার সাথে কথা বলছে না, এমনকি রোহানও না। সে তো তার মাকে পেয়ে বন্ধুকে ভুলেই গেছে। আইসক্রিমটাও একা একা খেলো, তাকে সাধলও না। সাধলে সে কি খেত নাকি? ভোর গম্ভীর মুখে সামনে পাতার দিকে অভিমানী চোখে চেয়ে থাকে। কিছুক্ষণের মধ্যে ফলাফল ঘোষণা শুরু হয় পর্যায়ক্রমে। প্রথমে নার্সারি বাচ্চাদের ক্লাস টিচার তাদের রেজাল্ট দিল। মেধা তালিকায় 10 জনের নাম ডেকে এরপর শুধু পরীক্ষায় উত্তীর্ণদের নাম ঘোষণা করলো। নার্সারির পর প্লের বাচ্চাদের। রোহানের আম্মু উৎসুক হয়ে তাকিয়ে। তার বিশ্বাস রোহান ফার্স্ট হবে, কিন্তু তার আশায় পানি ঢেলে রোহান সেকেন্ড আসে। ফার্স্ট গার্লের সাথে তার 2 মার্কের তফাৎ। রোহান ভয়ে চোখে মায়ের দিকে চেয়ে থাকে।
রোহানের আম্মু চোখ রাঙায় ছেলেকে, চাপা স্বরে গোটা কয়েক ধমক লাগায়, বকতে শুরু করে নিচু স্বরে। রোহান ধমক শুনে কাচুমাচু মুখে ভোরের দিকে চায়, ভোরও অসহায় মুখে তার দিকে চেয়ে। বেচারা সেকেন্ড হয়েছে তাই বকা শুনেছে, সে তো মনে হয় পাশটাও করতে পারবে না। আব্বু বলেছে পাশ না করলে বিয়ে করিয়ে দিবে, আর সে বিয়ে করতে চায় না, সে বাবার মতো বড় হতে চায়। রোহানের আম্মু রোহানকে ধমকের সুরে ধীরে বলল, মানুষের দিনে দিনে উন্নতি হয়, অথচ তোমার অবনতি হচ্ছে। আর হবে নাই বা কেন? সঙ্গ দোষে লোহা ভাসে। মানুষ সবসময় নিজের চেয়ে ভালো গুড স্টুডেন্টদের সাথে বন্ধুত্ব করে, আর তুমি, তোমার বন্ধু, সে তো 10-এর ভিতরেও নেই। আদেও পাশ করবে কিনা? ওর না পড়লেও চলবে, ওর বাবা ব্যবসায়ী, বড় হয়ে বাবার ব্যবসা সামলাবে। কিন্তু তুই কি করবি? এরপর থেকে ওর সাথে মেশাতেও দূর থাক, কথা বললেও তোর খবর আছে। তাওশান, মোহন, ওদের সাথে থাকবি। ধীরে আওয়াজে বলেছে, তবে ভোরের কানেও যেন যায় সেভাবেই বলেছে। ভোরও ভালোভাবেই শুনতে পেয়েছে। তার গম্ভীর মুখশ্রী যেন আরো গম্ভীর হয়ে গেল, যেন এ অরুণ সরকারের অবিকল কার্বন কপি। ভোর আস্তে করে সিট থেকে উঠে অডিটোরিয়ামের কোনায় বুকে হাত গুজে দাঁড়িয়ে থাকে চুপচাপ। তার জন্য রোহান যেন আর বকা না শুনে। সে মিশবে না, রোহানের সাথে কথাও বলবে না। পাতা স্টেজে চুপচাপ দাঁড়িয়ে আছে, সে একা না, তার সব কলিগরাই উপস্থিত আছে। পাতা ক্লাস 3 স্টুডেন্টদের ফলাফল ঘোষণা করবে, তার জন্য এখানে দাঁড়িয়ে থাকা, নইলে সে ভোরের কাছে থাকতো। ছেলেটা গোমরা মুখে বসে আছে। পাতা ভোরের রেজাল্ট আগেই দেখেছে, র্যাঙ্কিংয়ে 22। পাতা ভেবেছিল 10-এর মধ্যে থাকবে, এখন নেই, এতে তো আর কিছু করার নেই। সৈয়দ তার নাম ডাকলে পাতা রেজাল্ট শিট নিয়ে সামনে গেল, সালাম জানিয়ে ধীরে ধীরে রেজাল্ট বলতে শুরু করলো। ভোর গাল ফুলিয়ে পাতার দিকে তাকিয়ে এখনো দাঁড়িয়ে। প্রিন্সিপাল সাবিনা লক্ষ্য করছিল বেশ কিছু সময় ধরে। ওখানে ওভাবে গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে ডাকে ওকে। ভোর প্রথমে বুঝতে না পারলেও পরে বুঝতে পারে তাকেই ডাকছে। গুটি গুটি পায়ে এগিয়ে যায়। সাবরিনা ভোরকে পাশে বসে মাথায় হাত বুলিয়ে বলল, ওখানে ওইভাবে দাঁড়িয়েছিলিস কেন? একদম বাপের মতো মুখ বানিয়ে। এমনি ম্যাম। রেজাল্ট ভালো হয়নি বলে মন খারাপ? অরুণ বকবে? না ম্যাম। সাবরিনা চৌধুরী ভ্যানিটি ব্যাগ থেকে একটা চকলেট বক্স বের করে ভোরের হাতে দিল। ভোর লজ্জা পেল খানিক, না করবে তখন সাবরিনা বলল, না করলে বকে দেব। আর নানু হয় তোর, নানু ডাকতে পারিস না? ভোর কাচুমাচু করে। সাবরিনা হেসে বলল, অরুণ মানা করেছে? ভোর মানা করে বলেনি। সাবরিনা চৌধুরী ভোরের কপালে চুমু খায়। এবার ভোর লজ্জায় শেষ, মিনমিনে গলায় বলল, আসি ম্যাম। বলেই আর অপেক্ষা করে না, এক প্রকার ছুটেই চলে যায়। অডিটোরিয়াম থেকে বেরিয়ে বাইরে চলে যায়। কলেজের এক পাশে বটগাছের নিচে শান বাঁধানো জায়গায় বসলো। নিত্যদিনের মতো আজও স্কুল ড্রেসে নেই, হাফ প্যান্টের সাথে হাফ হাতার ব্লু কালারের শার্ট, মাথায় ক্যাপ পরা, একাই বসে থাকে। স্কুলের আঙিনা এখন খুব একটা মানুষজন নেই। কিছু ঝালমুড়িওয়ালা, হাওয়াই মিঠা, কুলফি আইসক্রিমওয়ালা, আরও কিছু লোকজন। কুলফি আইসক্রিম দেখে ভোরের লোভ হয়, পকেট ফাঁকা থাকায় খাওয়া হয় না। চকলেট বক্স খুলে একটা ক্যাডবেরি ছিঁড়ে মুখে নেয়। চিবোতে চিবোতে সামনে দেখে একটা পাগল দাঁড়িয়ে, ছেঁড়া ময়লা কাপড় গায়ে। ভোর চেনে, তাদের স্কুলেই থাকে। একটু ভয় পেল, সে উঠে দৌড় লাগাবে, তখনই লক্ষ্য করে পাগলটা তার চকলেটের দিকে চেয়ে। ভোর আর দৌড়ায় না, পাগলটাকে জিজ্ঞাসা করলো, খাবে?